রামানন্দ রায় বলে একজন জমিদার তাকে মিথ্যা কথা বলতে বললো, সে উনি বললেন আমি মিথ্যা বলবো না, তারপরে ওর উপরে কেস করে তার ল্যান্ডগুলি ও নিয়ে নিল। তখন ল্যান্ড নেই তো কি করবেন, ওখান থেকে বেরিয়ে উনি চলে এলেন। তো কেন উনি তার দুজন ভাই তাদের বাড়িতে কেন গেলেন না, এই প্রশ্নটা আজকে উত্তর পেলাম। অনেক সময় আমরা পড়ে যাচ্ছি তো, বই পড়ার সময় ঠিক ঠিক স্ট্রাইক করে না, আর এই ব্রহ্মচারীদের সঙ্গে পড়ার সময় কি হয়, এগুলি পেকিউলিয়ার কোশ্চেন্সগুলি ওরা রেজ করে, তখন আমাদের চিন্তা করার একটা সুযোগ পাই আমরা। তো এইরকম কি উত্তর পেলেন? হ্যাঁ, কি উত্তর পেলেন? উত্তরটা হচ্ছে ওরা দুজনই সেই সময় ঠাকুরের বাবার যে এরকম একটা আনফর্চুনেট থিং হ্যাপেন, সেই সময় ওরা দুজনই এমন একটা প্রবলেমে পড়ে তার নিজের বাড়ি ছেড়ে ওরা ইনলাস বাড়িতে চলে গেল। এখন ওরাই নিজেরা ইনলাস বাড়িতে গিয়েছে, ইনি কোথেকে ওদের কাছে যাবেন, তো যাবার তো সম্ভব নেই। সেই জন্য উনি তার ফ্রেন্ডের শুক্লাল কাছে চলে গেলেন কামার পুকুরে। এরকম কোথায় চলে গেল? কামার পুকুর, দেরে থেকে উনি কামার পুকুর এসে গেলেন। এটা খুব ইন্টারেস্টিং লাগলো আর কি। So 11:31, let us start now. Who is the MC here? Chandrani? হ্যাঁ, শুরু করছি। আধুনিক যুগের শ্রী রামচন্দ্র ও মা সীতা, সর্বদেব দেবী স্বরূপ ভগবান শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবী ও মহাবীর স্বামীজির শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আজকের আলোচনা চক্র শুরু করছি। উপস্থিত সবার পক্ষ থেকে পরম পূজনীয় স্বামী বিমোক্ষানন্দজি মহারাজকে আমাদের সশ্রদ্ধ সাষ্টাঙ্গ প্রণাম ও সবাইকে প্রীতি নমস্কার জানাই। এখানে অনেকেই মহারাজকে হয়তো আমরা আগে টকে শুনেছি বা মহারাজের সঙ্গে অনলাইনে পরিচিত আছে, তবুও আমি একটু দু এক কথায় মহারাজের সম্বন্ধে বলছি। যে মহারাজ সাধারণ ভাষায় বলতে গেলে মহারাজ হচ্ছেন ঠাকুরের পুতি, ঠাকুরের মানসপুত্র, পরম পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজির অত্যন্ত স্নেহের সন্তান, পূজনীয় স্বামী নির্বাণানন্দজির সন্তান, পূজনীয় স্বামী বিমোক্ষানন্দজি। 1971 সালে কানপুর আশ্রমে মহারাজ যোগদান করেন এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের একজন বরিষ্ঠ শাস্ত্রজ্ঞ সন্ন্যাসী পূজনীয় মহারাজ তার কর্মমুখর জীবনের শুরুতে অন্ধ্রপ্রদেশের সাইক্লোন অধ্যুষিত অঞ্চলের ত্রাণ কার্যে যুক্ত ছিলেন। তারপর অরুণাচল প্রদেশের হাসপাতাল স্থাপন ও আলং কেন্দ্রে স্কুলের পরিচালনা, পরে কলকাতার মিশন হাসপাতাল বা সেবা প্রতিষ্ঠানে কর্মী ছিলেন এবং রাঁচির আদিবাসী অধ্যুষিত অঞ্চলের 150 শয্যা বিশিষ্ট টিবি স্যানিটেরিয়ামের উন্নতি প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন। 2007 সাল থেকে মহারাজ বিদেশে প্রথমে সাউথ আফ্রিকা, সিঙ্গাপুর ও ভগিনী নিবেদিতা জন্মভূমি আয়ারল্যান্ডের রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে মহারাজ তামিলনাড়ুর ইয়েলাগিরি রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ পদে আসীন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও মহারাজ এলাগিরি সহ প্রায় সমগ্র দক্ষিণ ভারতে নিয়মিত সৎসঙ্গ ও অন্তর্যোগমের মাধ্যমে ব্যবহারিক বেদান্ত ও ঠাকুরমা স্বামীজির ভাবধারায় বর্তমান যুগের সমস্যার সমাধান সূত্র প্রদান করার কাজে কঠোর পরিশ্রম করে চলেছেন। সুরসিক, সদা হাস্যময়, অপার প্রশ্রয়শীল মহারাজের কাছে যে কোনো সময় যে কোনো প্রশ্ন, সমস্যা বা বক্তব্য নিয়ে যাওয়া যায়। মহারাজের হৃদয়ের দরজা পরিচিত অপরিচিত সবার জন্য সবসময়ই উন্মুখ। আমার কাছে সর্বোপরি মহারাজ শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অসীম ভালোবাসার মূর্ত বিগ্রহ। এবার আসছি আমাদের পাঠচক্রের কথায়। আমরা সবাই জীবনের 50টা বছর পেরিয়ে এসেছি। তো এখন আমাদের অনেকের মনেই জীবন সম্বন্ধে, ভবিষ্যৎ সম্বন্ধে, উদ্দেশ্য সম্বন্ধে অনেক প্রশ্ন। আমাদের মনে হয়েছে যে মহান ভারতভূমিতে হিন্দু হয়ে যখন জন্মেছি তখন নিজেদের সনাতন সভ্যতা, ঐতিহ্য, রীতিনীতি, শাস্ত্র, ধর্ম সম্বন্ধে কিছু ধারণা হওয়া প্রয়োজন। রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত বা ভগবদ্গীতা কেবলমাত্র লাল শালুতে মুড়ে ঠাকুরের আসনে রেখে দেওয়ার জন্য নয়,
তাই হঠাৎই এবছর রামনবমীর দিন নিজেদের মধ্যে কোনো ভালো বই পড়া শুরু করার কথা ভাবা হয়েছিল। আর রামনবমীর দিন শুরু করার জন্য আদিকাব্য রামায়ণের চেয়ে ভালো প্রসঙ্গ তো আর হতে পারে না। তাই আমরা মনে করেছি এটা সম্পূর্ণভাবেই শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কৃপা। পরম পূজনীয়া মুক্তিপ্রাণা মাতাজির লেখা রামায়ণ প্রসঙ্গ পাঠের মধ্যে দিয়ে আমাদের এই নতুন প্রয়াস, যার নাম দিয়েছি জিজ্ঞাসু। এই উদ্যোগে প্রথম থেকেই মহারাজের আশীর্বাদ আমরা পেয়েছি এবং মহারাজ নিজে থেকে প্রথম দিন থেকেই বলেছিলেন যে আমাদের মধ্যে এসে একদিন শ্রীরামের সম্বন্ধে আলোচনা করতে চান। এখন মহারাজকে জানাই যে এখন আমরা সপ্তাহে মোটামুটি 4 দিন সোম থেকে বৃহস্পতিবার 1 ঘন্টা করে বিভিন্ন বই পড়ি। সোমবার দিন আমরা স্বামী ভূতেশানন্দজির রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ, মঙ্গলবার দিন স্বামী বিবেকানন্দর লেখা, এখন আমরা ওনার পত্র সংকলন থেকে কিছু সিলেক্টেড পত্র পড়ছি, স্বামীজি লিখছেন, যেটা স্বামী সোমেশ্বরানন্দজি সংকলন করেছেন। বুধবার দিন আমাদের হচ্ছে এখন পূজনীয় স্বামী গীতানন্দজির লেখা শ্রীরামের অনুধ্যান, আর বৃহস্পতিবার আমরা পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজির ভগবত গীতা ও তার বিশ্বজনীন বার্তা এই বইটা পড়ছি। তাছাড়া আমরা মঙ্গলবার দিন সকালবেলা 11:30 থেকে 12টা নিজেদের বাড়িতেই, কিন্তু ওই ফিক্সড ওই টাইমে ধ্যান জপ এবং কিছু প্রার্থনা, এবং তারপরে হয়তো শ্রী শ্রী চণ্ডী থেকে দেবী কবচ বা কোনো ওই প্রার্থনা মন্ত্রগুলো পড়া হয়। আর রামনবমীতে আমাদের অনলাইনে রাম নাম সংকীর্তন হয়। আর মহারাজ যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্যে অবশেষে সময় বার করে আসতে পেরেছেন, তার জন্য আমাদের সকলকার তরফ থেকে মহারাজকে অসংখ্য অজস্র ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমাদের নীলাঞ্জনা শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র একটু পাঠ করবে। ওম শ্রী গুরুভ্যো নমঃ। শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণ কমলে আমার প্রণাম জানাই। পূজনীয় মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল ভক্তদের আমার প্রণাম জানাই। এখন শ্রীরামচন্দ্রের চরণে আমার প্রার্থনা নিবেদন করছি। जानकी अभेद परमात्मनि तथापि मम सर्वस्व कमललोचन ॐ श्रीरामचन्द्राय नमः। स्पृहा रघुपति हृदय स्मदीय सत्यं वदामि च भवान् अखिलान्तरात्मा भक्ति प्रयाच रघुपुङ्गव निर्भरा दे दोषरहितं कुरु मां च दोषरहितं कुरु मां च आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम्। रामचन्द्राय
रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। ॐ श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमत समेत श्रीरामचंद्र परब्रह्मणे नमः। এখন আমরা মহারাজকে অনুরোধ করছি মহারাজের বক্তব্য রাখতে। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरिः ओम्। ॐ नमो भगवते रामकृष्णाय। ॐ सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमत समेत श्री रामचंद्र परब्रह्मणे नमः। ओम क्लीं श्री आंजनेय स्वामिने नमः। এটা ঠাকুর মা স্বামীজির কৃপায় আজকে অনেক দিনের অনুরোধের পরে জিজ্ঞাসুর মিটিংয়ে আসতে পেরেছি। আমি বুঝতে পারছি চন্দ্রানীর কীরকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতো যখন আমি বলতাম না এই সপ্তাহে হবে না, এই মাসে হবে না, এই করে কেটে কেটে আজকে কিন্তু হঠাৎ এটা পড়ে গেল। কারণটা আমি বুঝতে পারিনি, কিন্তু আজকে নবমী তিথি, সেই জন্য নবমী তিথিতে শ্রীরামচন্দ্র সম্বন্ধে চিন্তা করা একটা খুবই ভালো দিন হিসাবে এটা এসে গেল। আর এটা ওনারই ইচ্ছাতে এটা হলো, সেই জন্য আমারও খুব ভালো লাগছে তোমাদের সবাইকে দেখে। রামায়ণ সম্বন্ধে আমরা ভাবতে গেলে একটা ফিলিং আছে। ফিলিং মানে ইন্টালেকচুয়ালি আমরা যতটা একটা কাব্যকে আমরা দেখি, তার চেয়েও আরেকটা রকম সাইড একটা আছে রামায়ণের প্রতি আমাদের। যেমন যে কোনো কাব্য যদি করা হয়, যে বাল্মীকি লেখার একটা কাব্য, সেই কাব্যটা যদি পড়াশোনা করতে হয় তো দুটি অ্যাপ্রোচ থাকে। যে কোনো কাব্য আমি বলছি, আপনারা অনেক বাংলাতে সাহিত্যগুলি পড়েছেন, তো আমার তো ওইগুলি পড়া হয়নি, কিন্তু পড়তে গেলে আমাদের দু রকম একটা অ্যাটিটিউড কিংবা অ্যাপ্রোচ থাকা উচিত। ওয়ান উই কল ইট হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ, আনাদার অন ইমোশনাল অ্যাপ্রোচ। এখন মোটামুটি আমরা ছোটবেলা থেকে যেহেতু রাম কথাটা আমরা শুনে আসছি, আর রামের সম্বন্ধে কোন গ্রামে জানে না ইন্ডিয়াতে, সেটা এরকম কোনো গ্রামই নেই, সবার জানে রামের কথাটা। আর খুব ছোটোবেলাতে আমি দুটো লাইনে রামায়ণটা পড়েছি, আর সেটাও খুব আশ্চর্য লাগে কীভাবে হোল রামায়ণটা, যেটা 25,000 শ্লোকাস আছে বাল্মীকির, সেটা শর্ট করে দুটো লাইনে চলে এসছে। আদৌ রাম বনাদি গমনম হত্বার্থ মৃগম কাঞ্চনম বৈদেহী হরণম জটায়ু মরণম সুগ্রীব সম্ভাষণম वाली विग्रहरणं समुद्रतरणं लंकापुरी दाहनं तस्मात् रावण कुंभकर्ण पदनं एतद्धि रामायणम বলে দুটো লাইনে শেষ করে দিল। এটা খুব সুন্দর শ্লোক, এটা ছোটবেলাতে আমরা পড়েছি। এটা কিরকম, এতদ্ধি, দিস ইজ অল রামায়ণ। সো হোয়াট ইজ রামায়ণ ইফ ইউ আস্ক, very simple you can say in 4 lines also. So this Ramayana has got an approach, two kinds of approach, as you said, can be applied in studying Ramayana. Most of us study because we are born in India, we are born in the Hindu culture, we have been told about Ram's avatar's significance from childhood. We have the mixture of historical come emotional. But if I read Ramayana, if I hear any story from Ramayana, I cannot divest myself from the emotional part. Though historical part also is very much necessary,
because in the modern days we look everything intellectually and you would like to understand what it is. So in that way Ramayana has got into many types of controversies. From the beginning onwards you can see how the Ramayana gets into controversy. Actually it starts itself with the greatest shocker incident that happens in Valmiki's life. As you all know, two Krauncha Pakshis, they were playing on the branch and one hunter comes and kills that the male bird, and the female bird goes and sits near it and weeps, and that is what moves the heart of Valmiki. And then Valmiki brings out that sloka. So likewise it goes on. So there is an emotional content with which Ramayana starts. So when we study Ramayana, that emotional content is very much in our psyche. You know, as an Indian, as a Hindu, that psyche itself is there. So we cannot divest it. We cannot separate it. Though we are studying historically also Ramayana, okay, there are many historical researches have been done on Ramayana. সেগুলি কীভাবে হয়েছে বলে আশ্চর্য লাগে। রাম কোথায় কোথায় গেলেন, রিসেন্টলি একজন আমাকে একটা ম্যাপ পাঠিয়েছিলেন রামের যাত্রা ফ্রম অযোধ্যা থেকে উনি কীভাবে লঙ্কা হয়ে কীভাবে ফিরলেন। সে ফেরার তো কোনো প্রবলেম নেই, ওটা আকাশ মার্গে চলে এলেন, কিন্তু আসাটা লঙ্কা আসাটা তো পায়ে হেঁটে এসেছেন, সেটা মার্গটা কোন কোন জায়গাতে উনি স্টপ করলেন এটা চিত্র করে উনি ইন্ডিয়া ম্যাপে একটা দিয়েছেন। খুব ভালো লাগলো ওটা। এটাই এখন ইন্ডিয়াতে এখন রিসেন্টলি ইউপি গভর্নমেন্ট স্টার্টেড যাত্রা ফর দ্যাট। ওন ক্যান গো ইন টু দ্য ট্রেন, ই ক্যান গো আপ টু দ্য লঙ্কা, সেগুলো বলা হয়েছে। এখন দেখি এই যে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আমরা যখন দেখি আমাদের মনে কিছু কিছু জায়গা একটু ফাটকা লাগছে। অবশ্য ইমোশনাল দিকে আমরা দেখলে ওটা কোনো পরোয়া নেই আমাদের, ঠিক আছে হয়েছে হয়েছে ঠিক আছে এরকম করে আমরা মেনে নিই। তো এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটাতে কোন অ্যাপ্রোচটা আমাদের নেওয়া উচিত, এটা প্রথমবার আমি আপনাদের কাছে জানতে চাইছি। এটা হচ্ছে ইট ইজ নট এ লেকচার অ্যান্ড ইউ আর এ প্যাসিভ লিসনার। আই উড লাইক টু মেক ইট two-way connection. If anybody wants to say, please put your hand up and Chandrani can remove that mic. She can put the mic on. If anybody wants to say something, please show the hand so that she can manage that. So I am asking you, কোন অ্যাপ্রোচটা তোমাদের ভালো লাগছে? তোমরা তো রামায়ণ পড়েছো তো ইন্ডিভিজুয়ালি? ইয়েস, মাইক ডাউন। মহারাজ ইমোশনালটাই বেশি ভালো লাগে। আচ্ছা, ওকে, কি রিজন? একটা রিজন তো আমি বলেই দিলাম, যেহেতু আমরা হিন্দু হিসাবে বার্থ এখানে হয়েছে, এই দেশে আমরা জন্ম নিয়েছি, ছোটবেলা থেকে আমরা শুনে আসি। ওইটা আমার জন্য ছোটবেলা থেকে যেটা শুনে আসছি সেটা বারবার শুনতে ভালো লাগে, রামায়ণ বারবার শুনতে খুবই ভালো লাগে। এটা ছাড়া অন্য কোনো কারণ হতে পারে ইমোশনাল ভালো লাগার? আর কেউ? মহারাজ আমি বলবো। আমার মানে আমি একটু অ্যানালিটিক, তো সেই জন্যে আমার একটুখানি হিস্টোরিক এবং অ্যানালিটিক্যাল অ্যাসপেক্ট ভালো লাগে, কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র ইমোশান দিয়ে রামচন্দ্রকে অনেক দূরের একজন ভগবান করে না রেখে যদি তার মানবিক সত্তাটাকে, হিউম্যান অ্যাসপেক্টটা দেখে এবং তিনি যে কতটা বড় ছিলেন সেইটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা মনে করতে পারি, তাকে যদি আমরা মানুষ বলে মনে করতে পারি, তাহলে মনে হবে যে তিনি আমাদের মতোই একজন ছিলেন। তাহলে আমরাও কোনো সময় চেষ্টা করলে সেই লেভেলে উঠতে পারতেও পারি কোনো সময় না কোনো সময়। সেই জন্যে শুধু ইমোশনাল রামচন্দ্র, শুধু ভগবান আমার ভালো লাগে না, মানুষ রামচন্দ্রকে আমার অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় যে মানুষ রামচন্দ্রের গুণাবলী যদি আমরা জানতে পারি সেটা আরও বেশি অ্যাপিলিং। বাহ, খুব ভালো তুমি ব্যাখ্যা করলে তোমার কেন ইমোশনটা অত স্যাটিসফ্যাকশন দিচ্ছে না। তো রামকে আমরা মানুষ হিসাবে ভেবে, মানুষ হিসাবে আমরা যদি অ্যানালিটিক্যাল ওয়েতে দেখা যায়, তখন রামের অনেক উচ্চতর যে নোবেল কোয়ালিটিস যেটা বলি না আমরা, সেগুলো আমাদের চোখে পড়বে। তো মানুষ হিসাবে উনি থেকে উনি আমাদের খুব কাছে রয়েছেন,
এই ভাবটা তুমি বলছো, ওটাতে একটা ডেঞ্জার যেটা আছে, মানুষেরা হিসাবে দেখলে তো মানুষের যে মাইনাস পয়েন্টসগুলি তো রামের মধ্যে দেখা যাবে, তখন রামের প্রতি সেই শ্রদ্ধাটা, সেই ভাবনাটা, সেই লাভ অ্যান্ড অ্যাফেকশন, সেটা কি জন্মাবে? না, কিন্তু আজকে মানে ছোটবেলায় যে জন্যে আমার ব্যক্তিগতভাবে রামচন্দ্রের ওপরে অনেক ওই মাইনাস জিনিসগুলো হয়তো খারাপ লাগতো, কিন্তু এখন যতটা বড় হচ্ছি, ম্যাচুরিটি বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, তখন মনে হয়েছে যে মানে আমাদের হিউম্যান লাইফ ইজ ফুল অফ কনফ্লিক্টস। আর যেটা বলেছে যে সেটা সব সময় যে ভালোর সঙ্গে খারাপের কনফ্লিক্ট তা নয়, এই কনফ্লিক্টটা হচ্ছে যে দুটো প্রিন্সিপাল, কোনটাকে আমরা প্রায়োরিটি দেব। এবং আমরা কিন্তু আমাদের জীবনেও বহুবার এই রকম কনফ্লিক্টের সামনে এসে দাঁড়াই, আমাদের মনে হয় যে দুটোই সঠিক, কিন্তু কোনটা আমাকে তার মধ্যে থেকে একটাকে বেছে নিতে হয়। তো সেই জন্যে রামচন্দ্র যেটা বেছে নিয়েছেন, সেটা কেন বেছে নিয়েছেন, সেই জিনিসগুলো যদি ভালোভাবে বোঝা যায়, তাহলে হয়তো আমার মনে হয় যে তাহলে আমরাও যখন আমাদের এই কনফ্লিক্টগুলো আসে, তখন সঠিক জিনিসটা বেছে নিতে পারি। তার মানে তাকে, রামকে কোনো প্রকারে নিচ করে দেখাটা হবে না, না। যেহেতু আমরা অ্যানালিটিক্যাল ভাবে অ্যাপ্রোচ করলেও সেটা রামের মধ্যে উঁচু ধরে থাকবে। ভেরি গুড, দ্যাটস ভেরি নাইস। এনিবডি এলস? এটা ছাড়া ওকে, দেন লেট আস প্রসিড নাও। এখন দেখা যাচ্ছে এই রামের যে অ্যানালিটিক্যাল ওয়েতে দেখার, এটা মাইনাস পয়েন্ট যেটা আমি ধরলাম, সেটা অনেকের প্রতি সেটা মেচুরিটি না এলে কি হবে। এখন তুমি বলছো মেচুরিটি আসার জন্য তার রামের মাইনাস পয়েন্টগুলি এত বড় আমরা কিছু ভাবি না, ঠিক আছে। কোনো লোক থাকতে পারে তারা ইমোশনালি হাই কিন্তু অ্যানালিটিক্যাল অত নেই, আর তাদের মেচুরিটি নেই, তখন কি হবে? তখন তারা তো রামের বেগুনগুলি তো দেখবে, আর রামকে ওরা এরকমই এটা আপোজ করে এটা বলতে পারে, রামের এটা গুণ নেই, এই গুণ নেই, এগুলি বলতে তার তার এটা মাইনাস পয়েন্টটা দেখতে পারে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, ক্যান উই নট মিক্স দিস টু? Is there any human being who is completely analytical or completely emotional? If you see that, no. We are having emotional aspect also, we are having analytical aspect also. সেই জন্য স্বামীজি বলছেন না একটা জায়গাতে, জ্ঞান যোগ হচ্ছে ফর অ্যানালিটিক্যাল মেন্টালিটি, ফর জ্ঞান যোগ ইজ বেস্ট, ফর ইমোশনাল পিপল ভক্তি যোগ ইজ বেস্ট। সো ভক্তি আর জ্ঞানটা আমরা একসঙ্গে করে নিয়ে যেতে পারি না। জ্ঞান ভক্তি মিশ্র জ্ঞান ভক্তি আমরা বলি আমাদের রামকৃষ্ণ মিশনে, আমরা যেটা ফলো করি জ্ঞান ভক্তি মিশ্রিত, সেই রকম এটা দুটোই আমাদের যেহেতু আছে, with why not we consider Ram's story as a Ramayana from these two, mix it together. আমার মনে হচ্ছে if you mix it together, one comes into the help of others. For instance, extremely intellectual, that can be tempered by the bhakti, by emotion. আর emotion খুব বেশি হয়ে গেলে ইন্টালেক্ট এসে ওখানে তাকে একটা স্টপ দিতে পারে, আরে তুমি এত ইমোশন হও না বলে। তো এই জন্য এই দুটো মিক্স করেই আমাদের অ্যাপ্রোচটা রাখাটা উচিত বলে আমার মনে হচ্ছে। এখন আমি তো বললাম এটা তো লেকচার নেই, সেটা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন, সেই জন্য তোমরা এখন রামায়ণ সম্বন্ধে আমরা এই অ্যাপ্রোচ, ইন্টালেকচুয়াল প্লাস ইমোশনাল, এই দুটি নিয়ে আমরা অ্যাপ্রোচ করি রামায়ণকে, কিভাবে আমরা দেখতে পারি। এনি ইনসিডেন্ট দ্যাট ইউ উড লাইক টু ডিসকাস বলতে পারো। কেন রামায়ণের স্টোরি বলার জন্য আমি এখানে বসিনি, তারা সবাই তো জানে, তাই না? মহারাজ বলবো? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের সবারই একটা, মহিলারা এটা রামের যে সীতা ত্যাগ, এইটা আমরা কেউ মন থেকে সমর্থন করতে পারি না। এই গ্রুপে আমাদের এটা নিয়ে খুব আলোচনা হয়েছে যে এইটা যেন রামের চরিত্রের এত মহান গুণগুলোকে একটু যেন আমাদের চোখে করে দেন। তো সেইটা নিয়ে যদি একটু কিছু বলেন। এই প্রশ্নটা আমাদের অনেক দিন ধরেই আছে যে এত, তুমি তো সবার রাজা, তাহলে সীতার প্রতি যখন অন্যায় করছেন, প্রজাদের প্রতি ন্যায় করছেন, অথচ সীতার প্রতি এই চরম অন্যায়গুলো, এগুলোও তো ঠিক না। এটা আমাদের মনে একটা প্রশ্ন আছে সবার। আচ্ছা আচ্ছা, না এটা ঠিকই বলছো তুমি, একটা নিজের স্ত্রীকে এরকম বনে পাঠিয়ে দেওয়া
আর তারপরে she was about to become a mother. That was also known to Sri Ram. Even then, he sent her away to somewhere, some places. And then somebody is raising her hand. Anything you want to add along with the Soma? দীপান্বিতা কিছু বলতে চাইলে বল, তোর হাত তোলা আছে। তুই কি কিছু বলতে চাস? কিন্তু হাত তুলো তো। Okay. আচ্ছা। Is she able to hear? হ্যাঁ, তো আবার হাত তুলেছে। হাত তুলছিস দীপান্বিতা, হাত তুলছিস, কিছু বলতে চাইলে বল। যেটা সোমা বললো ওটার সঙ্গে। তোর কথা শোনা যাচ্ছে না, তোর কথা শোনা। হ্যাঁ, আমার ইয়ে হচ্ছে যে আমার একটা কথা হচ্ছে মহারাজ, যে ওই যে হিস্টোরিক্যাল অ্যাসপেক্টে বলছেন, রামায়ণের যখন বিবরণটা শুনি হিস্টোরিক্যাল অ্যাসপেক্টে, হ্যাঁ, যে ও বলছি মিউট করে দিয়েছিস তো, ঠিক করে বল, মিউট করেছিস। আর তা না হলে লেখ, আমরা পড়ে দিচ্ছি। চন্দ্রানী অ্যাডমিন হিসেবে ওকে আনমিউট করতে পারিস না? আনমিউটটা বোধহয় নিজে করা যায় না। দীপান্বিতা, তুই মিউট হয়ে গেছিস, আনমিউট করে বল, আর তা না হলে লেখ। চন্দ্রানী, তুমি ওই যে দুটো মানুষের ছবি আছে না নিচে, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলে নামগুলি আসবে, সেখানে দীপান্বিতাটা আনমিউট করতে পারো কিনা দেখো। না, আনমিউটটা আমি করতে পারি না বোধহয়, আনমিউটটা ও করতে পারে। ওকে, ইটস অল রাইট। স্যার ও লিখুক, আমরা ওকে পরে দেখা যাবে। তো এখন সোমা যেটা রেজ করলো একটা খুব সুন্দর পয়েন্ট এটা। অ্যান্ড ইট ইজ উই আর অলওয়েজ এই একটা let us approach this point of view from the point of view of analytical, historical point of view. Historical view তো আমরা দেখি, তখন কি হয়, রাম হচ্ছে রাজা, আর রাজার কিছু কর্ম আছে, যেটা দায়িত্ব যেটা আছে টুয়ার্ডস প্রজা, সেটা উনি পালন করেছেন, এটা আমরা বুঝতে পারছি। রাজার যে দোষটা প্রজারা যে ডিসকাস করছে এত ব্যাপকভাবে, সেটা তো ঠিক নয়। সেই জন্য ও একটা উদাহরণ হিসাবে ও নিজেকে সামনে করতে চায়, প্রজার সামনে করতে চাইছে। এখন আমরা দেখছি মেনি লিডার্স, the society leaders, we find that they want to be above the corruption. তখন কি হয়, their life has to be clear, transparent, no corruption at all. যে কোনোভাবে তুমি দেখলে কোনো কারাপশন পাওয়া যায় না তাদের জীবনে, এরকম তারা তুলে ধরতে চাইছে আমাদের প্রজার সামনে। সেই রকমই রামও ভাবলো যে তার নামে একটু কোনো কিছু দোষ লোকেরা না দেখতে পারে। যদি দেখতে শুরু করে, তার মানে তো সে রাজা হতে পারে না। সেখানকার সময় যে বাল্মীকি যখন লিখলেন, তখনকার সময় একটা রাজাকেই আমরা রাম বলেই ভাবি। এটা তোমরা যদি ব্যাংককে যদি এসো, আশ্চর্য হয়ে যাবে, ওখানকার রাজা, থাইল্যান্ডের রাজা, ওনার রামের রিপ্রেজেন্টেটিভ বলে নেওয়া হচ্ছে। মানে যে কোনো লোক রাজা হয়, সে রামের মানে এটা প্রতিমতে নেওয়া হয়েছে। তো এখন দেখছি আমরা সেই উচ্চ ধরনের একটা এক্সাম্পল উনি স্থাপিত করতে চাইলেন, সেই জন্য উনি স্ত্রীকে বনে পাঠিয়ে দিলেন। ঠিক আছে, দ্যাট ইজ ফ্রম দ্য হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ, ওকে। কিন্তু ইমোশনাল পয়েন্ট অফ ভিউ তুমি দেখো, ওই সাহিত্যের মধ্যে এটা একটা গ্রেট, একটা ইন্টারেস্টিং, অ্যান্ড ইট শেকস আওয়ার বিইং when we read this or when we see this in film or see this in drama etc. আবার লোকেরা খুবই কাঁদে। আমি তো দেখেছি রামের ওটা কি, এটা এলো না অনেক বছর আগে, আমি বলছি আমরা 1980s I think there was some serial came, Ramayana serial by who is that, I don't remember now the name. তো Ramayana serial, correct, সাগর ফিল্মসের, সেটা এত সুন্দর করেছিল, সেটা এভরি ডে উই উইল বি উইপিং দ্যাট, সেই ইমোশনাল সিনস এগুলি। এনিওয়ে দ্যাটস ওকে। নাও একটা সাহিত্য যদি থাকে, ওটাতে অল দ্য নবরস শুড কাম,
নবরস বলে একটা জিনিস আছে সাহিত্যের মধ্যে, ওটা যারা সাহিত্য পড়েছে তারা জানবে নিশ্চয়ই। ওই নবরসের মধ্যে একটা শোক বলে একটা নবরসের মধ্যে আসছে। সেই শোক বিনা কোনো স্টোরি হতে পারে না। যদি অনলি এভরিথিং ইজ ওকে ওকে ফাইন স্টোরি হয়, সেটা শর্ট স্টোরি হতে পারে। এটা কিন্তু এটা বিরাট একটা কাব্য হতে পারে না। কাব্য মাস্ট কন্টেইন all the 9 rasas. So what are the 9 navarasas? Somoja is expert in that. What are the navarasas? Tell me, Shobha. Maharaj, Shringar Ras. Yes. First is Shringar Ras. Yes. Then Karun Ras, Mm. Vibhats Ras, Mm. Bhayanak Ras, Mm. Hasya Ras, Mm. Adbhut Ras. Mm. Missing our 3. And the 3. हाँ, रोना, দুঃখ Karun Ras बोला ना? হ্যাঁ, কারণ প্লাস। তো এখন দেখা যাচ্ছে ইভেন দ্যাট ইজ এনাফ ফর মি। 9 rasas are there. 9 rasas should be included in a kavya. When Valmiki wrote it, he wrote it bhakti bhav, এটা বলা হয় না, এটা সত্যি সত্যি রামায়ণের মধ্যে যদি দেখা হয় বাল্মীকি স্টোরিতে, অত ভক্তি আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় উনি রামকে একটা অর্ডিনারি মানুষ হিসাবে উনি বর্ণনা করে যাচ্ছেন। একটা জায়গায় তো আমি দেখতে পারিনি রামকে উনি খুব ভালো এটা ভগবানের অবতার হিসাবে বলেছেন, তা নাই। কিন্তু ঈশ্বরের অংশ আছে তার মধ্যে। যেহেতু উনি রাজার মধ্যে ঈশ্বরের অংশ দেখা, প্রজার একটা কর্তব্য আছে। সেই রাজার প্রজার যে রিলেশন মধ্যে দেখলে রাজাটা হচ্ছেন ঈশ্বরের একটা প্রতিবিম্ব। ওইরকম আমরা দেখি না, আমরাও তো আমাদের মঠমশানে কি দেখি, প্রেসিডেন্ট মহারাজকে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ঠাকুর, এইভাবে আমরা দেখি। সেভাবে প্রত্যেক প্রজারা রাজাকে ঈশ্বরের একটা অংশ বলে দেখা যায়। সেইভাবে উনি দেখেছেন, কিন্তু খুব বেশি ভক্তিভাব ওনার মধ্যে নেই। সেটা ভক্তিভাবের সঙ্গে পড়াশোনাটা আমরা দেখতে পাচ্ছি ইন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস, নট ইন সংস্কৃত বাট ইন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস। ইন বাংলাতে বলো কীর্তিবাসের রামায়ণ, কিংবা হিন্দিতে রামচরিত মানস তুলসীদাস গোস্বামীর রামায়ণ বলো, কিংবা আমার তামিল ভাষায় যে কম্ব রামায়ণ যেটা বলি আমরা, সেই কম্ব রামায়ণ বলো। এখানে এরা এই যে কবিরা এরা যারা রামায়ণ লিখলো বেসড অন তুলসীদাস বাল্মীকি রামায়ণ, কিন্তু এদের সব রামায়ণই খুব ভক্তিরস খুব এক্সেসিভ আছে। মানে ওদের ভক্তিটা এত, ওরা নিজেরাই মানে ভক্ত ছিল বলে, রামের ভক্ত ছিল বলে, বৈষ্ণব ছিল বলে তারা রামকে খুব অতি উচ্চতর ভক্তি ওরা দেখিয়েছে। তো তাদের লেখা আর বাল্মীকি লেখাটা অনেক পার্থক্য আছে। তোমরা যদি দেখতে পারো দ্য ডিফারেন্স বিটুইন বাল্মীকি রামায়ণ অ্যান্ড তুলসীদাস রামায়ণ, যদি দেখো তুমি অনেক ডিফারেন্স আছে। আমি একটা স্টোরি তোমাদের বলতে চাই যেটা আমার খুবই ফেভারিট স্টোরি, মালবিকা জানে ওই স্টোরিটা। ওই স্টোরিটা হচ্ছে, অন্যরা শুনেছি কিনা জানি না, রামের যে বনবাসের সময় ওর একটা একটা ঘটনা ঘটে। ওটা আমরা সবাই জানি। কে নিয়ে গেল? রাবণ নিয়ে গেল, তাকে তুলে নিয়ে চলে গেল। এবং রাবণ নিয়ে যাওয়ার পরে রাম খুবই শোকান্বিত হয়ে কাঁদছে আর প্রলাপ করছে। আর সে যে প্রলাপের সময় প্রত্যেকের গাছের কাছে গিয়ে ও কাঁদছে, হে অশ্বত্থ গাছ, তুমি কি দেখেছো আমার সীতা কোথায় গেল, কে নিয়ে গেছে সীতাকে, এরকম করে কাঁদছে। এই কাঁদতে কাঁদতে ও এক একটা করে জায়গাতে আসছে। এটা উপরে মানে কৈলাসে বসে মহাদেব ধ্যান করার সময় হেসে ফেললেন। তখন পার্বতী তাকে জিজ্ঞেস করছে, প্রভু তুমি হঠাৎ ধ্যান করার সময় হেসে ফেললে কেন? তখন প্রভু বললেন, দেখো আমি রামের যে অবতারের যে ঘটনাগুলি দেখে আসছি, আমার চোখের সামনে এগুলি আছে, কিন্তু আমি দেখছি এখন রাম বনের মধ্যে এক একটা গাছের কে জিজ্ঞেস করছেন, তুমি আমার সীতাকে দেখেছো, সীতা কোথায় গেল বলে উনি কাঁদছেন। ওটা দেখে এ তো পরম পুরুষ, পরম ব্রহ্ম, যেটা পরম পুরুষ হয়ে ঈশ্বর হয়ে অবতার দিয়েছে, সে জানে না সীতা কোথায় গেল। এটা দেখে আমার হাসি। তো আমি একটু অবাক হয়ে যাচ্ছি, কি করে মায়াকে তার নিজের উপরে আবৃত করে রেখেছে রাম, এরকম বলল।
এটা দেখে তো পার্বতী বলল, আচ্ছা প্রভু আমাকেও সেই দৃশ্যটা জানতো। তো শিবের কৃপাতে সে পার্বতী সেই দৃশ্যটা দেখলো। ও দেখার সময় ও কিন্তু রাম পরব্রহ্ম, তিনি নিজের মায়া দ্বারা আবৃত করে উনি মানুষ হিসাবে কাঁদছেন, এই ভাবটা সীতা মা পার্বতীর মধ্যে নেই। পার্বতী মনে সন্দেহ, এটা কি সত্যি সত্যি পরব্রহ্ম বলে যাকে বলছেন ইনি কি পরব্রহ্ম হতে পারেন? এটা তো হতে পারে না বলে ও সন্দেহ এটা প্রকাশ করলো শিবকে। শিব বললেন, আচ্ছা তোমার মনের মধ্যে যখন সন্দেহ হয়েছ, তুমি পরব্রহ্মকে তুমি সন্দেহ করেছো, এই জন্য আমার কাছে বসা তো তোমার এখন ওই যে ডিজার্ভিংনেস চলে গেছে, তুমি পৃথিবীতে গিয়ে টেস্ট করো রামকে। তখন পার্বতী, আমি খুব শর্টে বলছি, এটা অনেক কিছু ঘটনা খুব রস দিয়ে বলা যায়, সেই রসটা আমি এখন বলছি না, তোমাদের টাইম নেই বলে। তো উনি পার্বতী নিচে আসে, নিচে এসে একটা বড় অশ্বত্থ গাছের পিছনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ভাবছেন কিভাবে রামকে টেস্ট করব। তার মনের মধ্যে হলো, সে যদি সীতা বেশ ধরে ওখানে দাঁড়িয়ে থাকে, তখন তো রাম তো কাঁদতে কাঁদতে আসছে, ও তো কিছু বুঝতে পারছে না কোথায় সীতা চলে গেল। হঠাৎ সীতাকে দেখে ও দৌড়ে আসবে আমার কাছে, তো আমার কাছে এসে আলিঙ্গন করবে, তখন বোঝা যাবে রাম কত পরব্রহ্ম নাকি। এটা বলে ভেবে ও সীতার রূপ নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে। তখন যখন রাম এলো অশ্বত্থ গাছের সামনে, ওই রকমই প্রলাপ করছে আর খুব কাঁদছে। তখন হে অশ্বত্থ গাছ, তুমি দেখেছো আমার সীতাকে বলে কান্দার সময় স্লোলি স্লোলি পার্বতী এখন আলায়েস সীতা বাইরে বেরোলো ওই পিছন থেকে। সেটাকে দূর থেকে রাম দেখছে, যেমন পার্বতী এক্সপেক্ট করলো ঠিক ওই রকমই রাম দৌড়ে এলো তার কাছে। কিন্তু দৌড়ে এসে তুলসীদাস বলছেন থামলো কিছু দূরে আগে, এসে নিচে মানে he put his kneeling down before Parvati, he kept his arrow and the bow on the ground, he took his two palms together and he made a namaste to Parvati and asked her, hey Gauri Mate, why are you alone in this forest? Where is Mahadev? He is asking. Immediately Parvati understood, an avatar Purush does not forget his Brahmatva. পরব্রহ্ম যখন পরম পুরুষ হয়ে ঈশ্বর হয়ে যখন অবতার নিচ্ছে, সেই জন্য আপনারা দেখবেন রামায়ণ তো আপনারা পাঠ করেন, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম। হু ইজ রাম? দ্য ভেরি ফার্স্ট লাইন ক্লিয়ারলি মেনশন শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, সে হচ্ছে রাম। আপনারা যে দশরথ পুত্র বলে দেখছেন, সেটা হচ্ছে 6th লাইনে আসছে। মাইন্ড ইউ, ফার্স্ট 5 লাইন্স নাথিং অ্যাবাউট দশরথ, নাথিং অ্যাবাউট রাম as a মানুষ। আপনি ফার্স্ট 5 লাইন্স is the how Sri Ram came into being. The Shuddha Brahma Paratpara Ram, Kalatmaka Parameshwara Ram. You understand this? Kalatmaka Parameshwara. When Kala, Mahakala joins with Brahman, it becomes Parameshwar. Parameshwar has got all the 3 qualities. That is omnipotent, omniscient, omnipresent. All the 3 qualities Parameshwar has got. কিন্তু and Parameshwar only takes 3 forms. কিভাবে 3 forms নেন? উনি ব্রহ্মা বিষ্ণু শিব বলে তার নিজেকে উনি বিভক্ত করেন। তো একটা জায়গাতে উপনিষদে, শ্বেতাস্তর উপনিষদে সেটা গাইছে, ঋষি বলছেন পরমেশ্বর নিজেকে বিভক্ত করে যাচ্ছেন সৃষ্টি স্থিতি বিনাশ, এই 3টে কাজ করার জন্য ব্রহ্মা বিষ্ণু শিব রূপে উনি নিজেকে বিভক্ত করে নিয়েছেন। তার মানে একই লোক 3টে রকম ফাংশনস করছেন। যেমন তোমরা প্রফেসর হতে পারো একটা কলেজে, অথচ বাইরে গিয়ে কোর্টে গিয়ে তুমি অ্যাডভোকেট হতে পারো, বাড়িতে এসে হাউস ওয়াইফ থাকতে পারো। 3 রকম তোমাকে নিজেকে বিভক্ত করো তোমরা, দেন অ্যাকর্ডিং টু দ্য ফাংশন। তো সেই রকম নিজের ডিউটির জন্য উনি পরমেশ্বর নিজেকে বিভক্ত করলেন। তার মধ্যে এই যে পালনকর্তা যিনি আছেন বিষ্ণু, উনি অবতারটা নেন। আমরা কোনো পুরাণে শুনিনি শিব অবতার নিয়েছেন কিংবা ব্রহ্মা অবতার নিয়েছেন, শুধু সবসময় শিব বিষ্ণুই অবতার নিয়েছেন। কারণটা কি? উনি পালনকর্তা, ওনাকে তো পালন করার একটা দায়িত্ব আছে। এই দুনিয়াতে, এই প্রপঞ্চের মধ্যে যখন ধর্মটা নিচে হয়ে যাবে, অধর্মটা উঠে আসবে, তখন অধর্মকে নাশ করার জন্য ওনাকে বারবার আসতে হয়, মানে টু কিপ দ্য ইকুইলিব্রিয়াম অফ দিস ইউনিভার্স, আদারওয়াইজ ইউনিভার্স উইল বি ডিস্ট্রয়েড।
সেটা না হওয়ার জন্য সেই পালনকর্তাকে ডিউটি আছে টু টেক অবতার। সেই জন্য উনি এখন 6th লাইনে দেখবেন দশরথ নন্দনে রাম বলে আসে। তো সেই জন্য দশরথের পুত্র হিসাবে উনি মানুষ রূপে যখন এসেছেন, উনি মানুষ রূপে যে বিধি আছে, যে কন্ডিশনস আছে টু বিহেভ, ওটা চেয়েও বাইরে যাওয়াটা কি ওনার উচিত? ওইভাবে দেখলে সেই জন্য ওনাকে মর্যাদা পুরুষ বলা হয়। রামকে মর্যাদা পুরুষ বলে কেন আমরা ডাকছি? উনি মর্যাদা অন্যদের কাছ থেকে পাওয়ার মতো সে শ্রেষ্ঠ গুণগুলি আছে বলে কি না, সেটা তো একটা এক্সপ্লেনেশন হতে পারে, ওটা খুবই মাইল্ড এক্সপ্লেনেশন বলবো। অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনটা হচ্ছে উনি মানুষ রূপে যখন অবতার নিয়েছেন, সেই মানুষের বিধি যেটা যেমন আছে সেটা উনি উল্লঙ্ঘন করে নেই। উল্লঙ্ঘন না করে নিজেকে মানুষ হিসাবে ছোট করে নিয়েছেন। একজন মানুষ যেভাবে উনি আচরণ করেন সেভাবে দেখেছেন বলে সেই জন্য ওনাকে মর্যাদা পুরুষ বলে ওনাকে বলা হয়। তো ওই সিস্টেমটা জানলে তখন আমরা কি বলবো, ওই এটাতে এখানে এমোশন আসছে, যে তুলসীদাস যখন বলেছেন এটাতে এমোশন মিক্সড আছে বলে আমি বলছি, এমোশন থাকার জন্য উনি সীতাকে যে বনবাসে পাঠিয়েছেন এটা এমন কোনো বড় ব্যাপার নেই, এটা বোঝা যাচ্ছে আমার এমোশন দিয়ে, কিন্তু ইন্টেলেক্ট দিয়ে বোঝা যাচ্ছে না। কারণটা কি? আমি ওনাকে শুধু মানুষ হিসাবে দেখি বলে। অবশ্য এটা কাব্য বলে নবরস থাকার কথা, এর মধ্যে কিছু রস, করুণ রস থাকতেই হবে, সেই জন্য এটা উনি ঢুকিয়েছেন এইটা। আসলে তুমি দেখবে বাল্মীকি লিখেছেন বলে বলা যাচ্ছে না, এটা একটা ডাউট আছে। বাল্মীকি মহর্ষি উনি কিন্তু 7th কাণ্ডটা লিখেন নেই, যে স্কলার্সরা বলেন 6th কাণ্ড অনলি উনি লিখলেন। তারপর বাল্মীকির নামে আরেকজন রচনা করেছেন ওই কাণ্ডটা। রাম কেম ব্যাক টু Ayodhya and he stayed with his queen Sita for thousands of years and he did very good. রাম রাজ্যটা উনি পালন করলেন, এটাই এখানে শেষ হয়ে গেল রামায়ণটা। কিন্তু পরবর্তী এই যে 7ওয়া কাণ্ড যেটা আছে সেটা অন্য কেউ লিখেছে বলে এটা স্কলার্সরা বলে, সিইং দ্য ল্যাঙ্গুয়েজ, তারপরে দ্য আইডিয়াস, এগুলি ওরা কম্পেয়ার করে ওরা বলে দিস ইজ নট রিটেন বাই বাল্মীকি বলে। দ্যাট মে বি ডিফারেন্ট ইস্যু। বাট দেন আমরা দেখতে হবে যখনই ইন্টেলেকচুয়ালকে আমরা একটু এমোশন যদি অ্যাড করি তখন দিস ম্যাটার ইজ নট এ ভেরি বিগ ম্যাটার, বিকজ দ্যাট ওয়াজ নট ফলোড বাই এভরি ওয়ান ইন দ্য সোসাইটি লেটার অলসো। That also we see many conflicts may be there between the husband and wife. That of course I have heard many people come and tell me their conflicts. Even recently, only 2 days back, one family came from Hosur, such a big conflict, and I had to sit with them, took them to this our Annai Sarada Vanam, and then made them walk, sit there, and spoke to them, and somewhat I have made them understand this conflict is not good for the family. So they went back. So now you see, this type of conflicts may arise. But for that, like Ram, you can't do it in the modern age. If you have to go like that, you have to go for the legal actions, not that type of actions. সেই জন্য রামকে ওটার জন্য ছোট দেখাটা আমার মানে যুক্তিসঙ্গত হচ্ছে না বলে মনে হচ্ছে। নেক্সট। মহারাজ, আমার এই ক্ষেত্রে মনে হয় যে মানে আমরা তো তার উপরেই আমাদের জোরটা চলে যে যাকে আমরা নিজের বলে মনে করি। মানে মা সীতার ওপরে রামচন্দ্রের সেই জোরটাও ছিল। যখন ওনাকে দুটোর মধ্যে বেছে নিতে হয়েছে তখন ওনার হয়তো মনে হয়েছিল যে মা সীতা ওনাকে ভুল বুঝবে না। যেমন আমরা ঠাকুরের জীবনেও যেমন দেখেছি যে যখন সেই মা এলেন, শ্রীমায়ের মায়ের সঙ্গে এলেন, যখন হৃদয়রাম সেইখানে নৌকো থেকে নামতেই দিলেন না, যখন সেখানে তো পাশে ঠাকুর দাঁড়িয়ে রইলেন, একটা কথাও বলেননি। সেখানেও তো ঠাকুর জানতেন যে হৃদয়রাম যেটা বলছেন সেটা ঠিক বলছেন না, এত কষ্ট করে এসেছেন, কিন্তু ঠাকুর জানেন যে মা ঠাকুরকে কখনো ভুল বুঝবেন না। মানে ঠাকুর যে অসহায়
সেটা কারণ আমরা পরে পরে মায়ের জীবনেও দেখেছি যে আমরা সবাই হৃদয় রামের ওপর কত রকম রাগ করি। ঠাকুর নিজে বলেছেন যে আমি ভেবেছিলাম শরীর ত্যাগ করব, এত অত্যাচার করত, কিন্তু মা সেখানে বলেছেন যে অত যত্ন করে সে ওরম একটু আধটু বলতেও পারে। হ্যাঁ, তো ওখান থেকে একটা বোঝা যাচ্ছে রামের কাহিনীতে আমরা দেখতে পাচ্ছি রাম সীতাকে তো ব্যানিশ করলেন, পাঠিয়ে দিলেন, কিন্তু তারপরে রামের অবস্থাটা কি ছিল সেটাও একটু আমাদের একটু ভাবনা আনতে হবে। রাজত্বের জন্য উনি এটা এটা করেও থাকতে পারেন, কিন্তু হি ডিড নট স্লিপ অন দ্য বেড, হি স্লেপ্ট অন their mat on the floor, and he did lot of tapasya during her stay away from him. That 1 year, 1.5 years she was away from him, he did lot of tapasya at that time. So নিজেকে যেমন বনের সময় যেমন থাকতেন সেই ড্রেসটা আবার নিয়ে রাজত্ব করার সময় উনি ওইভাবে থাকতেন, ওই যে সিল্ক ক্লথ এগুলি উনি নেননি, এইভাবে এক্সপ্লেনেশনটা আসে। ওটা পড়তে আমরা দেখি তখন রাম কত নিশ্চয়ই ফিল করেছেন সীতাকে চলে গেছে বলে। সেটা ইট ইজ এ ভেরি ভেরি খুবই মুভিং সিনস ওইগুলি আমরা দেখতে গেলে। কিন্তু ওটা হয়েছে বলে সব রাজাও এরকম করেছে বলে তা নেই। অনেক রাজা, আমাদের তামিলে একজন রাজা ছিলেন মনুনিধি সোরেন বলে একটি রাজা, সে তার রাজবাড়ির বাইরে একটা বেল রেখেছে, বিরাট বেল একটা, সেটা দড়িটা বেলের মধ্যে করে নিচে পর্যন্ত একটা ছোট বাচ্চারাও এসে তার কোম্পানি থাকলে ওই বেলটা টেনে বেলটা বাজাতে পারে। যখন বেল বাজাবে রাজা ওখান থেকে জানলা থেকে দেখবে, দেখে জিজ্ঞেস করবেন কি হলো তোমার। ওখানে দেখছেন একদিন একটি গরু এসে সেই বেল টানছে আর বেল বাজাচ্ছে। তো উনি দেখে অবাক হয়ে গেলেন, একটা গরুর কি কমপ্লিট হতে পারবে। উনি নেমে আসেন, নেমে এসে দেখছেন সে একটা রথ এসেছে ওই পথে, সেই রথটি সেই গরুর যে ছোট বাচ্চা আছে না, বাছুর আছে না, তার মধ্যে ক্রস হয়ে সেটি মারা গেছে। এখন সে মা গরু এসে তাকে কমপ্লেন করছে। তো তখন উনি জিজ্ঞেস করলেন, এনকোয়ারি করতে জানা গেল তার নিজের ছেলে রথ চালাবার সময় সেই গরুর বাছুরের উপরে চালিয়ে দিল, এটা জানা গেল আফটার প্রপার এনকোয়ারি। তখন উনাকে তো রাজা কি করতে হবে, হি মেড হিজ সন স্ট্যান্ড অন দ্য রোড অ্যান্ড হি সেন্ট হিজ ওন চ্যারিয়েট অন হিজ ওন সন অ্যান্ড কিল্ড হিজ সন। এক্সট্রিম ভাবে এটা তুমি ভাবতে গেলে এরকম কি কোনো রাজা হতে পারে কি? নিজের ছেলের উপরে অন্যকে দিয়ে নেই, নিজে রথটা চালিয়ে নিজের ছেলের উপরে চালিয়ে সেই সব ছেলেকে মার্ডার করে, বিকজ ইউ কিল্ড দ্যাট কাফ। ইট ইজ এক্সট্রিম ওয়ে। তো এটাও রামায়ণ দেখলেও দিস উই মাস্ট কনসিডার অ্যাজ এ এক্সট্রিম এক্সাম্পল, এটা উচ্চতর এক্সাম্পল অফ রামস এস্টাবলিশিং দ্য ধর্ম বলে আমরা নিতে পারি। তখন কনফ্লিক্টটা আসে। মহারাজ আর একটা ব্যাপারে কথা বলবো। হ্যাঁ বলেন। মহারাজ আপনি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনছি, স্বরূপা বলো। বলছি যে শ্রী রামচন্দ্রকে আমরা অবতার হিসাবে মানে পরব্রহ্ম থেকে যদি সাধারণ মানুষ হিসাবেও ধরি আর কি, মানে ধরছি না, কিন্তু যদি কোনো সাধারণ মানুষ এই কাজটা করতো তাহলে কি সেটা সমর্থনযোগ্য হতো যেটা উনি সীতার সঙ্গে করেছেন? একজন সাধারণ রাজা, মানুষ রাজা, তিনি তার ভালো রাজার রাজত্বের দৃষ্টান্ত স্থাপন করার জন্য যদি এই কাজটা করতেন তাহলে কি সেটা সমর্থনীয় ছিল? সমর্থনীয় বলা যেতে পারে না, কিংবা কেননা এই প্রশ্নটা একটু অবান্তর বলে মনে হচ্ছে। কারণটা এরকম তো হয়নি। যদি কোনো কেসে হয়ে থাকলে আমরা একটু ডিসকাস করতে পারি, কিন্তু ইমাজিন করছো তুমি রামায়ণের মধ্যে, রাম রাজ্যের মধ্যে যাদের প্রজার মধ্যে কনফ্লিক্ট যখন হবে তারা রামের কাছে আসবে, তাই না, ফর ডিসিশন। হি ইজ দ্য সুপ্রিম কোর্ট। না মহারাজ, আমি সীতার সম্বন্ধে বলছি। উনি সীতাকে যেভাবে ত্যাগ দিয়েছিলেন সেই কাজটার প্রসঙ্গে বলছি। সেটাই বলছি, অন্যরা এলে তো অন্যদের লাইফে যদি ঘটনা ঘটে তো ওরা তো রাজার কাছে যাবে ফর জাস্টিস, তাই না? তখন রামের এটা দায়িত্ব আছে, কিন্তু নিজের সম্বন্ধে যেটা হচ্ছে ও কার কাছে যাবে? সেই তো রাজা।
তখন নিজে একটা ডিসিশন নেওয়াটা উচিত কি না, যেমন ওই মনুনিধি রাজা সাউথে নিলেন এরকম একটা ডিসিশন, সেরকম রামও নিলেন। উনি তো অন্য কাছে যে মন্ত্রীর কাছে তো যাবেন না, এটাতে কি করা যায়, এরকম লোকেরা বলছে আমার নামে কলঙ্ক ফেলছে, আমি কি করব, এটা তো মন্ত্রীর কাছে তো যাওয়া যাবে না, এটা নিজের কাছে এসেছে। আরেকটা প্রশ্ন ছিল মহারাজ, যেটা যে পিতৃসত্য পালনের জন্য উনি যে গিয়েছিলেন, মানে বাবার কথা, মানে কথা দিয়েছিলেন যে বাবা সেই সত্য পালনের জন্য, তা কথা দেওয়ার যে মূল্যটা, যে কথা দিয়েছি এবং সেটাকে রক্ষা করা, সেটা আবার পরবর্তী যুগে আমরা দেখি মহাভারতে ভীষ্মের ওই কথা প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে তিনি আলটিমেটলি অধর্মের পথেই পা দিলেন। তাহলে কোনটা সঠিক দৃষ্টান্ত স্থাপন করে? হ্যাঁ, এখন এটাতে আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিটা আমাদের একটু বিস্তার করতে হবে। কারণটা কি, এই যে রামায়ণ আর মহাভারতের অনেক ডিফারেন্সেস আছে। দুটি কাব্য বলা যায়, ইতিহাস বলা হয় আমাদের। ইতিহাস মানে দে আর নট পুরাণাস। পুরাণাস হচ্ছে পুরা আপনি নব ইতি পুরাণা বলে একটা এক্সপ্লেনেশন থাকে, মানে অনেক পুরাতন কালে হলেও ওটা আজকে ওটা নূতন মতো লাগছে। পুরা আপি নবা, নবা মানে নূতন। তো যখনই অনেক পুরনো হলেও এই স্টোরিটা আমরা পড়ার সময় নূতন নূতন লাগছে বলে পুরাণ বলে একটা কথা আছে। এখন মহাভারত রামায়ণটা কিন্তু পুরাণ নেই, ওটা একটা আলাদা একটা থাক আছে আমাদের লিটারেচার মধ্যে, আমাদের শাস্ত্রের মধ্যে একটা আলাদা থাক, সেটা হচ্ছে ইতিহাস বলা হয়। ইতিহাস শব্দটা যারা সংস্কৃত জানে তারা জানবে, ইতি প্লাস হ প্লাস আসা, ইতিহাস। ইতি মানে 10, like that iti asa happened, ha মানে indeed, thus it happened indeed, সেটা হচ্ছে ইতিহাসা। So this itihasa is not completely imaginary. There was one king as Ram, there was one queen as Sita, okay, all these things were there, but they have added certain things to increase the devotion of us to Lord. So he is considered as a Parabrahman. Parabrahman has taken Avatara Purusha as he has come, so that Ramayana has become so popular amongst us. If it is a merely Kavya, merely a Puran, then it would not have taken so much of popularity in India. So, and now, Mahabharata and Ramayana মধ্যে, Mahabharate, the divine personality bolte gele only Sri Krishna. The rest of all of them are like us. সো আমাদের মধ্যে যেমন এই যে 6টি যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যেটা আছে, সেগুলো সবার মধ্যে ওখানে দেখা যাচ্ছে। সো মহাভারতে যেটা নেই সেটা কোথাও নেই বলা যায়, বা দুনিয়াতে যেটা যেরকম তুমি রিলেশনশিপটা ধরো, যে কোনো ভাবটা তুমি দেখো, সব কিন্তু মহাভারতে বলা আছে। মহাভারতে কিছু বলা নেই বলে কিছু নেই এরকম বলে, তার মানে দেখো ওটা অর্ডিনারি মানুষের, আমাদের মধ্যে যেরকম এই যে 6টি রিপুগুলি প্লে করে সেটা দেওয়া আছে মহাভারত। কিন্তু ডিভাইন বলতে গেলে ওনলি শ্রীকৃষ্ণ। ইফ ইউ ওয়ান্ট টু ফলো শ্রীকৃষ্ণাস মেথডস, বাট নট আদার্স। সো ওটা কাব্য হিসাবে নেওয়া যেতে পারে মহাভারতটা। রামায়ণ কিন্তু তা নেই। দুটি ইতিহাস হলেও একটু ফরক আছে ওটা। মহারাজ দীপান্বিতা এক প্রশ্নটা লিখে পাঠিয়েছে যে ইফ মা সীতা ওয়ান্টস টু এস্টাবলিশ হার রাইট ফ্রম কিং রামা, ইজ জাস্টিস ডান টু মা সীতা? তো মা সীতা তো চাননি জাস্টিস। মা সীতা চাননি? মা সীতা কি চেয়েছিলেন, মানে মা সীতা কি নিজে থেকে বলেছিলেন যে আমায় জাস্টিস দাও, উনি মেনে নিয়েছিলেন? না না, মা সীতা তো কোনো ক্রাইমই নেই, তো কোনো ভুল তো মা সীতা করেননি। না না, সেটাই ও বলেছেন। হ্যাঁ, সেটাই ও বলেছেন যে যদি ইফ মা সীতা ওয়ান্টস টু এস্টাবলিশ হার রাইট ফ্রম কিং রাম, ইজ জাস্টিস ডান টু মা সীতা? বুঝলাম না কোশ্চেনটা, বুঝলাম না। মায়ের এখানে সীতা মায়ের কি জাস্টিস আছে? ওর তো তার তো কোনো কিছু করা খারাপ হয়নি, তো সে তো কিছু ভুল করেনি। না, আমার মনে হয় ও জিজ্ঞেস করছে যে যদি মা সীতা রামচন্দ্রের কাছে জাস্টিস চাইতেন,
তাহলে কি উনি জাস্টিস পেয়েছিলেন, এইটা প্রশ্ন। আমার মনে হচ্ছে সীতা কোনোদিন রামের ইচ্ছা থেকে বেরিয়ে যায়নি। হ্যাঁ, সেই রাম যেটা যেটা করতো সেটা সাই দিয়েছে ও। অবশ্য কোনো কোনো জায়গাতে নিজের পায়ে দাঁড়িয়েছে ও, আমাদের শিশি মায়ের মতো। ঠাকুরকে যতই উনি ভক্তি করে ঠাকুরের শক্তি হিসাবে উনি থাকলেও অনেক সময় নিজের পায়ে উনি দাঁড়িয়েছেন ঠাকুরের এগেনস্টে। সেগুলি তো তোমরা জানো, ওটা আমি বিবৃত বলার দরকার নেই। সেই রকম সীতাও নিজের পায়ে দাঁড়িয়েছে অনেক অনেক জায়গাতে আমরা দেখতে পারি রামায়ণ মধ্যে। আসলে আমরা ভাবি সীতা সবসময় রামের পিছনে পিছনে গেল, তা তো নেই, তার নিজেই অনেক কিছু এস্টাবলিশ করলো। কিন্তু এখানে বলছি রাম যখন নিজের রুলিংয়ের জন্য, একটা কান্ট্রি রুলিংয়ের, একটা ধর্মের জন্য উনি এরকম একটা ডিসিশন নিচ্ছেন, তখন সীতাকে বলছেন। বলার সময় তুলসীদাস লিখছেন সীতা শুনল, শুনে তার বনে যাওয়াটা রাম কাছ থেকে বেরিয়ে যাওয়া, তার মানে তো তার সঙ্গে থাকতে পারছে না বলে সে দুঃখটা হচ্ছে। সেই দুঃখ থাকার সত্ত্বেও সে বলছে তুমি যখন এই যে বিচার করে তুমি এই ডিসিশনে এসেছো, ওটা আমি তোমাকে সমগ্রভাবে তোমাকে বলে সীতা ওয়াজ রেডি টু গো। That was the reason that Sita went away. She supported his decision. Now, as a story, if you see, the author has got every right to write like that. As a reader, have you got any right to question the author? I'm coming to this type of question, because this is very strange. How can he question that what author has written? বাল্মীকি যেটা লিখেছে, তুলসীদাস যেটা লিখেছে, সেটা তো আমরা কোশ্চেন, স্টোরি তো একটা স্টোরির লাইনটা কি আমরা চেঞ্জ করতে পারি? সীতাকে রাবণ তুলে নিয়ে যায়নি বলে আমরা কি রামায়ণ লিখতে পারবো? We cannot change the story line of that place or the story. We have to accept that. From that point of view, I'm telling. পারহ্যাপস সেকেন্ড টাইম যখন সীতা এতে চলে গেলেন, দ্যাট ওয়াজ হার ডিসিশন যে এইটা তো মানে এনাফ এইটাতে হয়েছে, সো আই হ্যাভ কমপ্লাইড উইথ অল দিস থিংস। সো সেকেন্ড টাইম আর ওই ধরনই এতে চলে গেলেন, তখন সেটা আর হলো না আর কি। সো দ্যাট টাইম শি ডিডন্ট গিভ চান্স টু এনিবডি অ্যাজ সাচ। সো দ্যাট ওয়াজ হার ডিসিশন অ্যাজ আ কুইন। Her decision, final decision. Before that, another contributing factor to Sita Ma's decision to follow Ram's order was she was always feeling একটা রামকে একটা উনার কোনোভাবে কোনো রকমে সমাজের মধ্যে তার এটা কি বলে একটা কিছু আসতে নেই, one spot should not be there, এরকম করে ভেবে ও রামকে ফলো করলো, রামকে সাপোর্ট করলো। সেটাই এটা সীতার একটা বিরাট একটা গুণ, যেটা আমরা সমাজে এক্সপেক্ট করি আর কি মহিলাদের কাছে। মহারাজ বলবো? হ্যাঁ বলো। এটা আমারই অবজারভেশন। আপনি যেটা বললেন, কালকেই আমরা পড়ছিলাম যেখানে সীতা হনুমানের সঙ্গে যখন আলাপ হচ্ছে, হনুমান এলেন লঙ্কায়, মা সীতার দেখা পেলেন, তখন উনি বলছেন যে আমি জানতাম যে আমি রাবণকে বলেছিলেন যে আমি জানতাম যে আমি চাইলেই তোমাকে ভস্ম করে দিতে পারতাম তখনই, কিন্তু আমি করিনি, সেটা আমি করিনি। আমি চেয়েছিলাম রাম এসে আমাকে উদ্ধার করুন। হনুমানকেও সেটা বলেছিলেন যে আমি চেয়েছিলাম রাম এসে উদ্ধার করুন আমাকে। তো তিনি মানে সবসময় আর কি মানে রামের ডিসিশনটা, মানে রামই আসবেন, রামের চরিত্রে যাতে গৌরবটা থাকে সেটা চেয়েছেন। বিউটিফুলি ইউ টোল্ড। রামের গৌরবটা যেন থাকে সবসময়, সেটা সীতামা করবে। এটা হনুমান যে কথাটা বলছে না, সেটা তুলসীদাস লিখছেন, হনুমান এসে বলছে সীতামাকে আমি তোমাকে নিয়ে যেতে পারি। তো বলছে একটা ছোট্ট একটা বান্দর, তুমি কি করে আমাকে নিয়ে যাবে? তখন তার বিশ্বরূপ উনি নেছেন, উনি ওনার রূপটা দেখে অবাক হয়ে গেল। তার কাঁধের উপরে 10 জন সীতা বসতে পারে, সেই রকম বিশাল কাঁধ, সেটা দেখে অবাক হয়ে যাচ্ছে সীতা। কিন্তু সীতা was not tempted. She told Hanuman, no, if I go with you, then will there be any prestige for my husband? This is the question she asked. তো হনুমান বললো না, ওটা তো থাকবে না, আমিও বুঝতে পারছি, তবে আমি তোমার সঙ্গে যাব না, গিয়ে বলো তোমার প্রভুকে উনি এসে আমাকে উদ্ধার করুন, এটাই বলে পাঠিয়ে দিল।
এই জন্য সেটা সীতা ওই রকম মহিলা যিনি স্বামীর উদ্দেশ্যে উনি করতে পারেন, উনি তো স্বামীর ডিসিশন এগেনস্টে যেতে পারেন। কিন্তু মহারাজ, সেইটার জন্য সমাজে রামের একটা স্টেপ বেড়ে গেল কিনা, রামের যে ওটা প্রতাপ যেটা বলা হয়, যেটা গ্লোরি, ইট ওয়েন্ট ওয়ান স্টেপ ফার্দার। ইয়েস, এর সমাজে হ্যাঁ, যেটা মালবিকা আমি বলল, সবাইকে নাম ধরে ডাকছি, কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। যেহেতু আমি দেখতে পাচ্ছি বলে। মালবিকা যেটা বললো, আমার মনে হয় ওটা ওর প্রশ্ন যেটা ছিল যে উনি তো পারমিশন নিলেন না লাস্টে, কিন্তু আর রামজির পারমিশন উনি না। নিলেন না। না, ওই ভূমির মধ্যে যাওয়াটা উনি took her own decision. She took the even decision to go with Ram to forest. রাম এসে কত বোঝাচ্ছেন তাকে, সীতা ওখানে খুব অসুবিধা আছে, বা মানে এটা তো তুমি রাজকুমারী ছিলে, একটা বড় একটা বাড়িতে ছিলে, ওখান থেকে তুমি এখানে এসেছো, আর অযোধ্যা থেকে তুমি কি বনের মধ্যে থাকতে পারবে, ওখানে তো খাওয়া দাওয়া পাওয়া যাবে না, অনেক কিছু অসুবিধাগুলি উনি বোঝাচ্ছেন। তখন সীতা বলছেন, না, আমি যাব বলে আমি ঠিক করেছি, তোমার সঙ্গে থাকবো বলে, সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। সেটা রাম ওয়াজ বাউন্ড টু অ্যাকসেপ্ট সীতাস ডিসিশন ওখানে। এটা নিয়ে একটা জাস্ট একটা ছোট একটা জোক বলি, আমাদের থাইল্যান্ডের যে রামায়ণ দেখায় না, ওখানে একটা ড্রামাতে আমি গিয়ে বসেছি, তো ওরা দেখাচ্ছে সীতা রাম যে এসেছে, তারা এখন বনে যাবে, তখন এই কথাটা হচ্ছে রাম বুঝাচ্ছে তাকে, তুমি বনে যাওয়াটা ঠিক নয় আমার সঙ্গে, এইসব বুঝাচ্ছে। তখন সীতা একটা প্রশ্ন করে রামকে, আচ্ছা ভারতের যে রামায়ণ সেটাতে তোমার সঙ্গে আমি গিয়েছিলাম তো, কেন এখন আমি যাব না? তখন হোল অডিয়েন্স লাভস। মহারাজ, আরেকটা কথা আমার বলার ছিল যে এই যে পালনকর্তা অবতার পুরুষ, তার গ্লোরি বাড়ানোর জন্যই কি এখানে আরো একটা কথা বলা যায় না, যে সেই সময় রাজারা একের থেকে বেশি বিবাহ করতেন, কিন্তু রামজি করেননি, প্রভু রাম করেননি, উনি খালি সীতামাকেই বিবাহ করেছিলেন। এটাও তো নিশ্চয়ই উনার একটা গ্লোরিফিকেশনেরই পার্ট। ওটাই বলা হয় রামায়ণের যে ইনফ্লুয়েন্স অন দ্য সোসাইটি was such that one man, one wife has become a norm in the Hindu society, which was not there earlier. আগে দেখলে আমরা দেখতে পারি একজনের দুটি ওয়াইফ ছিল, তিনটি ওয়াইফ থাকতো, এইসব কিছু থাকতো। তার বাবারই তো তিনজন পট্টামহিষী ছিল, সেই জন্য why he chose one wife is a very important question that also is best good to debate. কিন্তু তারপরে রামায়ণের শক্তিটা দেব, রামায়ণের প্রচারটা এমন হলো আমাদের সমাজের মধ্যে, that becomes a norm, a morally well tuned norm বলে এটা এসে। তারপরে এখন একজন কেউ পুরুষ যদি দুজন ওয়াইফ রাখে, তো সেটা he is not looked after in good eyes. He is not considered as a morally well-to-do man. So we don't accept that. But then in his time, previously, even you see, his বাবা তো ছেড়ে দিলাম, বাবা ভালো মানুষ ছিলেন, ঠিক আছে, কিন্তু বালি also had two wives. Ravan had many wives. If you see all those rajas in his kingdom, that many had many wives. There was a particular necessity of marrying many girls for the kings. Even in the kingdom's rules also we find that if a king has to have a good relationship, suppose Andhra king goes and fights with Odisha king, so they come together and they have a deal of peace. At that time, to maintain that peace, what they do is the king takes a girl from the Odisha, or the king takes from the Andhra one girl. Like that, the intermarriages were done. So there many wives become normally. When you go for the war, then you come with your wives. So that happened. But the Ram's nature and the way the Ram's character has been made in Ramayana became a cornerstone in the turning of the morality in Hinduism. So in Hinduism, a lot of moral values are there. So this value was an extraordinarily influencing value from the Ramayana. That's what I would say.
মহারাজ আমাদের প্রশ্ন তো শেষ হবে না, কিন্তু আপনার আপনার লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে। লাস্ট আমার 12:30, হ্যাঁ। বাট আজকে কেউ নেই আশ্রমে, সবাই কিন্তু বাইরে গিয়েছে, আমি একাই বসে আছি, সেই জন্য আরো কিছুক্ষণ চলতে পারে। না, কিন্তু আপনার তো খিদে তোমরা পেয়ে যদি tired না হয়ে থাকে। আমরা মহারাজ এরকম মানে আপনার সঙ্গ পেয়েছি এত দিন পরে, আমরা সারা দিন প্রশ্ন করে যেতে পারি এরকম আর কি। তো এমনি দুটো ব্যাপারে আমার একটা মানে কোয়ারি আছে, সেটা রামচন্দ্র সম্বন্ধে নয়, সেটা সামাজিক রুল সম্বন্ধে। একটা হচ্ছে ওই যে সম্মুখ বধের কথা হিসেবে আমার মনে হয় যে এখানে এই যে বলছেন যে এখানে এই যে আগে তো বলে আমাদের যে সোসাইটির নর্ম ছিল যে তাতে এই যে বর্ণাশ্রমটা সেটা আমাদের গুণগত ছিল, জাতিগত বা জন্মগত যদি না থাকে তাহলে সম্মুখ শূদ্র জাতি বলে সে বেদ পাঠ করেছে বলে ব্রাহ্মণের অসময়ে পুত্র মানে মারা গেল, এইটা মানে সেই পাপটা সেটা রামচন্দ্রের লাগলো সেটা আলাদা কথা। ব্রাহ্মণ তো সেটাই বলেছিলেন যে তুমি যেহেতু রাজা তাহলে সারা দেশে যা অন্যায় করবে সেই পাপটা তোমার লাগবে, তাহলে আমার ছেলে যখন অসময়ে অকাল মৃত্যু হয়েছে তাহলে নিশ্চয়ই কোনো অন্যায় হয়েছে। তা একজন শূদ্র পড়াশোনা করতে চেয়েছে, পড়াশোনা করছে, সেটাকে অন্যায় কেন বলবো? যেমন বিশ্বামিত্র তো তিনিও তো ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণত্ব পড়াশোনা করে বা তপস্যা করে ব্রাহ্মণত্বে উন্নীত হয়েছেন, তাহলে শূদ্রর বেলায় কেন তারা উন্নীত হতে পারবে না? Oh, very good. That's a very good question. Unfortunately, এখনই ঘন্টা পড়বে। তোমরা শুনলে কি? হ্যাঁ হ্যাঁ শুনেছি। তো সেই জন্য যদি আপনি কোনো সময় All are invited to participate in our prasanga. Mentally. এখন, yes, that is a very good question. No? This question has been raised in many places. Particularly আজকাল একটা আছে না, একটা ব্লু শার্ট পরে যারা আম্বেদকর ফলোয়ার্স বলে একটা গ্রুপ এসেছে, তারা এই প্রশ্নটা বেশ গাড়ি তারা রামায়ণের এগেনস্টে রাখে এই কোশ্চেনটা। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, which can be discussed. But I would advise, can we meet another time and keep that question? Oh Maharaj, we will be more than happy to have you again. Okay. আমাদের অজস্র কোয়েশ্চেন আছে। No, we shall definitely, I will meet you. Say if I just see it, my September month, Thursday, when I am here, say on 8th, not 8th, 7th September, if you agree, I can come. নিশ্চয়ই Maharaj, whenever you have time, we will make our time. একদম। Very good, very good. আমি 7th লিখে রাখছি, ওকে? ঠাকুরের অশেষ কৃপা। 7th অনেক September. ধন্যবাদ মহারাজ, আপনি যে সময় দিচ্ছেন আমাদের জন্য তাতেই আমরা কৃতজ্ঞ। মহারাজ আমাদের একটা গান আছে, আমাদের আপনি কি প্রশ্ন শুনবেন ছিল না? মহারাজ। নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আমাদের Closing-টা করে দাও, হ্যাঁ proper সোমা closing. আমাদের একটা গান শোনাবে। আচ্ছা, ভেরি গুড। আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে জাস্ট একবার করে আমি খুব ছোট করে শেষ করে দিচ্ছি, আপনাকে দেরি করাবো না। কে গাইছে? আমি সোমা। আচ্ছা, ওকে, ইয়েস। শ্রী রঘুপতি রাম জপনা নবদুর্বাদল নয়নাভি জপনা সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর চরাচর জপে অবিরাম জপে অবিরাম শ্রী রঘুপতি রাম জপনা
অজল জলদ নীল নব ঘন কান্তি নয়নে করুণা আননে প্রশান্তি নাম স্মরণে টুটে যায় শোক তাপ ভ্রান্তি রূপনে হারি মুরছিত মুরছিত মুটিকা শ্রী রঘুপতি রাম জপনা। খুব ভালো। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। থ্যাংক ইউ। দুর্গা দুর্গা টু এভরিওয়ান। থ্যাংক ইউ প্রণাম। নমস্কার। প্রণাম মহারাজ, নমস্কার। 10 মিনিট লেট হয়েছে। 12:40 আজকে তো উনি বললেন আসলে অন্য সময় যে ওনার জন্য বাকিরা বসে থাকবেন বললে ওই টাইমটাই হয়, আজকে একা এতে যাবেন তো তাতে হবে। দারুণ হলো রে, থ্যাংক ইউ তোদের জন্য যে এরকম সবাইকে থ্যাংক ইউ। চন্দনী মালা তোদের দুজনকে আমার স্পেশালি ভোট অফ থ্যাঙ্কস বাকি আছে না, দাঁড়া। রামা 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 আমি ভাবছি মাঝ রাস্তায় কি গানটা